ভাতা ভুত্তান মহার্ঘ ভাতা কার পক্ষে কে নিচ্ছে সিদ্ধান্ত? শীতে ঢাকায় গ্যাস সংকট সীমা ছাড়িয়েছে। অনেক এলাকায় ভোর হতে না হতে গ্যাস চলে যাচ্ছে আসছে রাতে। ফলে মধ্যরাতে চুলা জ্বলছে, রান্নাবান্নার কাজ সারতে হচ্ছে। মাসের শুরুতে 3 দিন একবারের জন্য গ্যাস আসেনি। 2 বছর আগে প্রথম আলোয় লিখেছিলাম, গ্যাসের চুলা না জ্বালালেও কোন মাসের শেষে বিল। সেই চিত্রের বদল হয়নি। ফলে মাস শেষে গ্যাসের বিল যেমন দিতে হচ্ছে, আবারও ইন্ডাকশন চুলা, রাইস কুকারে রান্নার কারণে বাড়তি বিদ্যুৎ বিল দিতে হচ্ছে, কিংবা সিলিন্ডার কেনার কারণে বাড়তি খরচ করতে হচ্ছে। এই যে বাড়তি খরচের বোঝা, এর কোনো দায় সাধারণ মানুষের নয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনা সরকার সহ পূর্ববর্তী সরকারগুলোর ভুল জ্বালানি নীতির ফলাফল এটা। আওয়ামী লীগের শাসন আমলে অলিগার্কদের শাসনে যে স্বজনতোষী অর্থনীতি গড়ে উঠেছিল, সেখানে লুটপাটের অন্যতম ক্ষেত্র ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত। 15 বছরে $234 বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে। এর অন্যতম উৎস ছিল এ খাত। ফলে লোকসানের বিরাট বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল নাগরিকদের ঘাড়ে। দফায় দফায় বিদ্যুৎ আর জ্বালানির দাম বাড়ানো হয়েছে, কিন্তু নির্বিচ্ছিন্ন গ্যাস আর জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নামে যে দাম বাড়ানো হয়েছে সেটা হয়নি। এটা ছিল প্রতারণা করে, ছল করে নাগরিকদের পকেট থেকে টাকা বের করে নেওয়ার ফন্দি। ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলাতন্ত্রের সমন্বয়ে যে অলিগার্কি কাঠামো ছিল, তারা রাজস্ব বাড়ানোর খুব সহজ সমাধান হিসেবে কর, ভ্যাট, শুল্ক ও বিদ্যুৎ জ্বালানির দাম বাড়ানোর পথ বেছে নিয়েছিল। ফলে গোটা যন্ত্রই গোষ্ঠীর স্বার্থ রক্ষার এমন এক যন্ত্র হয়ে উঠেছিল, যাদের ভাবনায় জনগণ হলো হাতেম, তাই কিংবা গৌরী সেন। কোভিড মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বয়ানটাকে নগ্ন করে দিয়েছিল। 2019 সালের ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের সিংহভাগ মানুষ কীভাবে কায়দা করে টিকে আছে, সেটা সত্যি অর্থনীতিবিদদের একটা গবেষণার বিষয় হতে পারে। ওষুধের খরচ, কাল ছেলেমেয়েদের পড়ার খরচ, পশুপাত থেকে ডিমের খরচ, দুধের খরচ সেটে ফেলে মানুষ প্রতিনিয়ত তার আয়ের সঙ্গে বেশ ছুটন্ত ঘোড়াটার সঙ্গে মানিয়ে চলতে চেষ্টা করে চলছে। কিন্তু সবারই সহ্যের একটা সীমা থাকে। জীবনযাপনে এই সর্বব্যাপী সংকট থেকে মুক্তির আশঙ্কা নিয়ে জুলাই আগস্টের সর্বস্তরের মানুষ ছাত্রদের ডাকে রাস্তায় নেমে এসেছিলেন। রক্ত আর অসাধারণ আত্মত্যাগে তারা রচনা করেন অনন্য এক ইতিহাস। কিন্তু জনগণের ঘাড়ে বোঝা চাপিয়ে দেওয়ার সমাধান বৃত্ত থেকে কতটা বের হওয়া গেল, এই অস্বীকার্য নেই। শেখ হাসিনার 15.5 বছরে প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে পড়েছিল, অর্থনীতি যেভাবে খাদের কিনারে চলে গিয়েছিল, সেখান থেকে দেশকে ঠিক রাস্তায় তোলাটা বিশাল একটা কঠিন কাজ। 5 মাসে সেটা প্রত্যাশা করা বোকামি। কিন্তু এটা বাস্তবতা যে মানুষ আবার পুরনো ব্যবস্থায় ফিরতে চান না। তারা চান না সরকারের ব্যয়ের ভারটা তাদের ন্যায্য হয়ে যাওয়া কাঁধে চাপিয়ে দিক। পুরনো ব্যবস্থার সঙ্গে তারা সুস্পষ্ট একটা ছেদবিন্দু দেখতে চান। প্রশ্ন জাগছে, সরকার কেন একদিকে শতাধিক পণ্য ও সেবা শুল্ক কর বাড়িয়েছে, 12,000 কোটি মানুষের পকেট থেকে বের করতে চাইছে, অন্যদিকে মহার্ঘ ভাতার 7,000 কোটি টাকা ব্যয় করার চিন্তা করছে? অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন প্রশ্ন করেছেন, বর্তমান পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা কী আছে? কিন্তু বাস্তবতা ঠিক উল্টোটাই তাদের সামনে নিয়ে আসছে। সরকার শিল্প খাতে গ্যাসের দাম এক ধাপে ঘনফুট প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করার প্রস্তাব দিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ধুঁকতে থাকা শিল্প খাতে বড় একটা ধাক্কা লাগবে। এমনিতে সরকার পতনের পর সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে শিল্প খাত ও এর শ্রমিকরা। অনেক কারখানা বন্ধ হয়েছে, বেকার হয়েছেন হাজার হাজার শ্রমিক। দেশে হঠাৎ অপরাধ বেড়ে যাওয়ার পেছনে এই কাজ হারানোর বাস্তবতাকে অস্বীকার করা যাবে কি? গ্যাসের দাম বাড়লে পাটিগণিতের ঐকিক নিয়মের সূত্রে জিনিসপত্রের দাম বাড়বে, জীবনযাত্রার ব্যয় বাড়বে। নতুন বছর মানে বাংলাদেশের মানুষের সামনে নতুন ব্যয়ের বোঝা যুক্ত হওয়া। রংপুর থেকে আমার এক বন্ধু তার সন্তানের স্কুলে ভর্তির ফির ব্যাপারে ফোন দিয়েছিলেন। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য
20,000 টাকা ফি দিতে হবে। মানে যাদের ছেলে মেয়ে বেসরকারি স্কুল কলেজে পড়ে তাদের অনেকের জন্য বছরটা শুরুটা হয় এরকম রূঢ় বাস্তবতা দিয়ে। প্রাইভেট স্কুলগুলো নিয়ম বানিয়ে ফেলছে, প্রতি বছর ভর্তি ফি দিতে হবে। এই যে এক দেশে 7-8টা শিক্ষা ব্যবস্থা, এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে। নতুন বছর মানে যারা ভাড়া বাসায় থাকেন তাদের বাসা ভাড়া বাড়া, যারা বাড়তি খরচের সঙ্গে কুলিয়ে উঠতে পারেন না তাদের চলে যেতে হয় শহরের আরেক প্রান্তে কম ভাড়ার বাসায়। এই যে ঋত্বিক ঘটকের নাগরিক সিনেমার শেষ দৃশ্যটা এই শহরের একটা রূঢ় বাস্তবতা। নতুন বছরে ধনী মধ্যবিত্ত গরিব সবার খরচ বাড়ছে। এখানে সরকার নীতিটা সাম্যবাদী, কারণ সরকার 100-এরও বেশি পণ্য সেবায় ভ্যাট বাড়িয়ে দিয়েছে। ভ্যাট হলো পরোক্ষ কর। পোশাক কিনতে, ওষুধ কিনতে, বেড়াতে গেলেও খরচ বাড়বে, রেস্তোরাঁয় খেতে গেলে খরচ বাড়বে, বিদেশি ফল খেতে গেলে খরচ বাড়বে, মুঠোফোনে কথা বলতে গেলে খরচ বাড়বে ইন্টারনেট ব্যবহার করতে গেলে। অর্থ উপদেষ্টা অবশ্যই বলছেন এই বর্ধিত ভ্যাটে মূল্যস্ফীতি হবে না, কিন্তু এটা নিশ্চিত এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ছোট মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তা। ব্যয়ের মানুষ ভোগ কমিয়ে দিতে তাতে শেষ পর্যন্ত অর্থনীতির 12টা বাজবে। প্রথম আলোর খবর বলছে রাজস্ব আদায় কম, IMF চাপ দিচ্ছে বিদেশি ঋণ আসছে না, তাই বাজেট ঘাটতি মেটাতে শুল্ক কর ভ্যাট বাড়ানোর সহজ রাস্তা নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই ভ্যাট বাড়ানোর কারণে মানুষের পকেট থেকে সরকারের কাছে যাবে 12,000 কোটি টাকা। এরকম সিদ্ধান্তে মানুষ যে অসন্তুষ্ট ও ক্ষুব্ধতা সামাজিক যোগাযোগ মাধ্যম খুলতেই আঁচ করা যায়। বিএনপি, নাগরিক কমিটি সহ সব ধারার রাজনৈতিক দল সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রোল করে এটিকে বলছেন ভ্যাটাভুত্থান। প্রশ্ন হচ্ছে মূল্যস্ফীতি 2 অঙ্কের চলমান তখন জনগণের উপর 12,000 কোটি টাকার শুল্ক কর বসানোর যুক্তি কী? আমনের ভরা মৌসুমে চালের দাম বেড়েছে। সবচেয়ে সংজ্ঞার বিষয় হচ্ছে মোটা চালের দামও বেড়েছে। এটি আমাদের 2007 থেকে 8 সালের কথা মনে করিয়ে দেয়। বন্যা চিডরের কারণে ধানের উৎপাদন কম হয়, সে সময় এক লাফে চালের দাম বেড়ে গিয়েছিল। বন্যার কারণে এবার আমনের উৎপাদন কিছুটা কম হবে, সেটা আগে থেকেই ধারণা করা হয়েছিল। আগেভাবেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিলে বাস্তবে আমদানি হয়েছে অনেক কম। গরিব মানুষের খাবার খরচের সিংহভাগ ব্যয় হয় চালের পেছনে। চালের দাম বেড়ে গেলে সবচেয়ে বড় সংকটে পড়েন তারা। টিসিবি ট্রাকের পেছনে মানুষের লম্বা লাইন বলে দিচ্ছে সংকটটা কতটা প্রকট। বাজারের থেকে কম দামে চাল, তেল ও ডাল কেনার লাইনে দাঁড়িয়ে অনেক শূন্য হাতে ফেরত যেতে হতো, কিন্তু হঠাৎ ওই ট্রাক সেল বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের ট্রাকে করে ভর্তুকি মূল্যে কৃষি পণ্য বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে অনিয়মের অভিযোগে 43 লাখ পরিবারের কার্ড বাতিল করা হয়েছে। প্রশ্ন হচ্ছে এই 43 লাখ পরিবার 56 লাখের রাজনৈতিক বিবেচনায় তাদের কার্ড বাতিল করা হয়েছে। বাজারে এখন স্বস্তি একমাত্র শীতকালীন সবজির দামে, নতুন পেঁয়াজের দামে, কিন্তু এই স্বস্তিটা কেনা যাচ্ছে যশোর, খুলনা, রংপুর, দিনাজপুরে, বগুড়া সহ দেশের হাজারো সবজি চাষির দীর্ঘশ্বাসের বিনিময়ে। ফুলকপি, পাতাকপি সহ সবজি তারা